রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি এবং আমার প্রিয় সহকর্মীবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, জাতীয় রপ্তানি ট্রফি যারা পেয়েছেন সেই প্রাপকবৃন্দ এবং যারা আমাদের বাংলাদেশের ব্যবসা বাণিজ্যকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছেন, উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো এই যৌথ উদ্যোগে আয়োজিত 2021-22 অর্থ বছরের জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ অনুষ্ঠানে যারা এখানে উপস্থিত রয়েছেন বা যারা উপস্থিত নেই বা দেশে বিদেশে রয়েছেন, সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দেশের কৃতি রপ্তানিকারকবৃন্দকে আরও উৎসাহিত করা এবং দেশের অর্থনীতিতে যাতে আরও বেশি অবদান রাখতে পারেন সেই স্বীকৃতি স্বরূপ আজকের এই অনুষ্ঠান। কাজে এই উদ্যোগ যারা আয়োজন করেছেন তাদের সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। স্বাধীন রাষ্ট্র হয়েছে বলেই আজকে আমাদের নিজস্ব এই যে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা, রপ্তানি করা, সব সুযোগগুলি আমরা পেয়েছি। স্বাধীনতার পূর্বে এই সুযোগ আমাদের ছিল না। যা কিছু হোক ওই পাকিস্তান হয়ে অর্থাৎ করাচি হয়ে যেতে হতো। বিদেশে যেতে গেলে ভিসাটাও ওই করাচি থেকেই নিতে হতো। প্রথমে করাচি, এরপর ইসলামাবাদ, তারপরে পিন্ডি, যেখানে হোক, কিন্তু বাংলাদেশ থেকে যাওয়া যেত না। এটা আমার নিজস্ব অভিজ্ঞতাও আছে, কারণ 69 সালে আমি যখন প্রথম বিদেশে যাই আমাকে করাচি থেকে সেখান থেকে ভিসা করে তারপরে যেতে হয়েছিল। আজকে আমাদের স্বাধীন দেশ আমরা পেয়েছি বলেই আজ এই সুযোগ আমাদের সামনে এসেছে। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই, যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, সেই 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ নির্যাতিত মা বোন যাদের উপর অকথ্য অত্যাচার করেছিল হানাদার বাহিনী, তাদেরকে আমি শ্রদ্ধা জানাই। মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা ডাকে সাড়া দিয়ে যারা ঝাঁপিয়ে পড়েছিলেন, নিজের পরিবার পরিজন জীবনকে বাজি রেখে যুদ্ধ করেছে, সেই মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই আমার সশ্রদ্ধ সালাম। 1975 সালে 15 আগস্ট, সেই দিন আপনারা জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি, তাকে নির্মমভাবে হত্যা করা হয়। একই সাথে হত্যা করে আমার মা, আমার ছোট 3 ভাই, আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, আমার ছোট ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং ছোট্ট ভাইটি যার মাত্র 10 বছর বয়স ছিল, তাকেও নির্মমভাবে হত্যা করা হয়। আমার একমাত্র চাচা শেখ আবু নাসির মুক্তিযোদ্ধা পঙ্গু ছিলেন, তাকেও হত্যা করে। কামাল জামালের নবপরিণীত বধূ আজকে 14 জুলাই। সালে এই দিনে কামালের বিয়ে হয়েছিল। কামালের স্ত্রী সে স্পোর্টস পার্সন ছিল, ইউনিভার্সিটি ব্লু পেয়েছিল। ঘাতকের দল তাকেও রেহাই দেয়নি। শেখ ফজলক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনি, আব্দুর রব শাহনেবাদ কৃষিমন্ত্রী ছিলেন। শেখ ফজলক মনিও মুক্তিযোদ্ধা, ছাত্র নেতা থেকে যুব নেতা, সরাসরি যুদ্ধ করেছেন। তার অন্তঃসত্ত্বা স্ত্রী, তাদেরকে নির্মমভাবে হত্যা করে। আব্দুর রব শাহনেবাদ সাহেব মুক্তিযোদ্ধা, সংগঠক এবং কৃষিমন্ত্রী ছিলেন। তাকে
তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি এবং 4 বছর নাতি সুকান্ত, তার ভ্রাতুষ্পুত্র একজন সাংবাদিক মুক্তিযোদ্ধা সহ ভাগ্নে, তাদেরকে নির্মমভাবে হত্যা করে। গুলির আঘাতে আমার ফুপু, আমার 2 ফুফাতো বোন, ফুফাতো ভাই, এরা পঙ্গু ছিল। 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। রাষ্ট্রপতি মিলিটারি সেক্রেটারি ছুটে এসেছিলেন। যখনই মিলিটারি সেক্রেটারি শুনলেন যে বাড়ি আক্রমণ, তিনি যে অবস্থায় ছিল ওই অবস্থায় ছুটে আসে। ঘাতকের দল তাকেও ছাড়েনি, তাকেও হত্যা করে। ব্রিগেডিয়ার জামির উদ্দিন, পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান, তাকে নির্মমভাবে হত্যা করে। একটা স্বাধীন দেশ, সে 48 সালে ভাষা আন্দোলন থেকে নিয়ে শুরু করে যে সংগ্রাম জাতির পিতা শুরু করেছিলেন, যে বাঙালি জাতির জন্য একটি আলাদা ভূখণ্ড হবে, আলাদা জাতি সত্তা নিয়ে বিশ্ব দরবারে আত্মপরিচয়ের সুযোগ পাবে। এবং এই সংগ্রাম করতে যে বছরের পর বছর কারাবরণ করেছেন, নির্যাতন সহ্য করেছেন। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিব না, আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দকে এভাবে দিনের পর দিন অনেক যন্ত্রণা ভোগ করতে হয়েছে। আর কেউ কারাগারে থাকে, তার পরিবারের কি অবস্থা হয় সেটা তো আমরা জানি। জাতির পিতা স্বাধীনতা ঘোষণা দেওয়ার পরপরই তাকে গ্রেপ্তার করে পাকিস্তানে এবং অজানা স্থানে নিয়ে যায়। এরপরে আমার মাকে গ্রেপ্তার করে। আমরা সবাই বন্দী হয়ে থাকি। মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করি। বিজয়ের পর আন্তর্জাতিক চাপে পাকিস্তানি শাসক ইয়াহিয়ার পতন হলে বঙ্গবন্ধু শেখ মুজিবকে মুক্তি দিতে বাধ্য হয়। উনি ফিরে আসেন বাংলাদেশে। পাকিস্তান একটা প্রদেশ ছিল এই ভূখণ্ড, সেই প্রদেশটিকে একটি দেশে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে উন্নীত করা। একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, কোনো রিজার্ভ মানি ছিল না, কারেন্সি নোট ছিল না, যুদ্ধকালীন সময় কোনো ফসল উৎপাদন হয়নি, কোনো খাদ্য ছিল না, যেটুকু ছিল পাকিস্তানিরা গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল। ওই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দায়িত্ব নেন যে কিভাবে একটা দেশকে তিনি এগিয়ে নিয়ে যাবেন। মাত্র 9 মাসের মধ্যেই তিনি একটি সংবিধান দেন, যে সংবিধান ছিল এই দেশকে, এদেশের মানুষকে কিভাবে আত্মমর্যাদাপূর্ণ জীবন দেবেন, কিভাবে গড়ে তুলবেন, সেই দিক নির্দেশনা। সে সময় আমাদের দেশে শিল্প কলকারখানা খুব সীমিত ছিল, যারা ছিল তার মালিক ছিল পাকিস্তানিরা। যুদ্ধকালীন সময় তারা প্রায় সবকিছু ফেলে দিয়ে চলে যায়, মূল্যবান জিনিসগুলি নিয়ে যায় আর এগুলি ফেলে দিয়ে চলে যায়। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব মা যেমন তার রুগ্ন সন্তানকে সেবা করে শুশ্রূষা দিয়ে মানে সুস্থ করে তুলে, সেইভাবে তিনি কিন্তু সমস্ত শিল্প কলকারখানাগুলি জাতীয়করণ করে সেগুলি যাতে চালু করা যায় সেই ব্যবস্থা করে দেন। ব্যবসা বাণিজ্যকে আরও উন্নত করবার ব্যবস্থা নেন এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে সব থেকে বেশি প্রয়োজন ছিল, রাস্তাঘাট, পুল, ব্রিজ সবই তো বিধ্বস্ত ছিল। সেই হার্ডিঞ্জ ব্রিজ থেকে শুরু করে সমস্ত রেল ব্রিজ, রাস্তা সব কিছু ধ্বংসপ্রাপ্ত। সেগুলি ওই অল্প সময়ের মধ্যে মেরামত করেন এবং একটা স্বাধীন সার্বভৌম দেশে যা যা প্রয়োজন প্রতিটি প্রতিষ্ঠান গড়ে তোলেন, আইনগুলি প্রণয়ন করেন, নীতিমালা প্রণয়ন করেন। মাত্র 3 বছর 7 মাস সময় পান। এই 3 বছর 7 মাসের মধ্যে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানো থেকে শুরু করে সমস্ত কার্যক্রম শেষ করে বাংলাদেশকে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত স্বল্পোন্নত দেশের মর্যাদা এনে দেন। 126টা দেশ আমাদের স্বীকৃতি দেয়। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য চালানোর সাথে সাথে আমাদের যারা সীমিত আয়ের মানুষ তাদের সুযোগ সুবিধা দেওয়া, সকলের বেতন দেওয়ার মতো ক্ষমতা ছিল না। তিনি ট্রেডিং 72 সালে
ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি প্রতিষ্ঠা করেন এবং বাংলাদেশকে বাইরের জগতের সাথে যুক্ত করার পদক্ষেপ নেন। তিনি কসকোর নামে ন্যায্য মূল্যের দোকান খুলে দেন, নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্ত তারা যেন স্বল্প পয়সায় কিনতে পারে সেই ব্যবস্থাটা তিনি করে দিয়েছিলেন। সাধারণ মানুষের জন্য রেশনের মাধ্যমে খাদ্য বিতরণ সেই ব্যবস্থাও তিনি নিয়েছিলেন। তিনি যখন ক্ষমতা নেন সেই 72 সালে, তখন আমাদের মাথাপিছু আয় কত ছিল? মাত্র 94 মার্কিন ডলার। এই 3 বছর 7 মাসের মধ্যেই তিনি 277 মার্কিন ডলারে উন্নীত করেছিলেন, যেটা খুব ভাবলে অবাক লাগে যে সীমিত সম্পদ দিয়ে এরকম একটা বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে এভাবে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা, এটা আমার মনে হয় আর কোনো সরকারের পক্ষে সম্ভব হয়নি। তিনি এটা করে দিয়ে গেছিলেন। আমাদের প্রবৃদ্ধি সেই একবারই 9% অর্জন হয়েছিল এবং দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করবার জন্য তিনি যেমন একদিকে গবেষণার উপর জোর দেন, অপরদিকে উৎপাদন বৃদ্ধি, সবুজ বিপ্লবের ডাক দেন। দুর্ভাগ্যের বিষয় হলো 75-এর পর যারা ক্ষমতা এসেছে, আপনারা যদি একটু হিসাব নিয়ে দেখেন যে মাথাপিছু আয় কিন্তু কমে গিয়েছিল, বাড়েনি, বরং হ্রাস পেয়েছিল। সেই সাথে সাথে বাংলাদেশটা একটা স্থবির হয়ে গিয়েছিল। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য মানুষ করত, কিন্তু ঠিক সেরকম সুযোগ কতটুকু ছিল? বেসরকারি খাতকে যে সুযোগটা দেওয়ার কথা সেটা কিন্তু তখনও পায়নি। কারণ যে সমস্ত শিল্প কারখানা জাতীয়করণ করেছেন, যার মালিকরা বাংলাদেশের থেকে গিয়েছিল তাদের, এবং এই সমস্ত শিল্প কলকারখানা বেসরকারি খাতেও হস্তান্তর করা যায় সেই নীতিমালাটাও কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করে দিয়ে যান, যেটা পরবর্তী কিছুটা কার্যকর হয় কিন্তু সম্পূর্ণভাবে হয় না। 96 সালে যখন আমি সরকার গঠন করি, আমরা সরকার গঠন করার আগে থেকে আমাদের কতগুলি পদক্ষেপ ছিল যে আমাদের অর্থনৈতিক নীতিমালা কি হবে, আমরা কিভাবে যদি ক্ষমতা যাই রাষ্ট্র পরিচালনা কী করব, আমরা সেটা প্রস্তুতি ছিলাম। এবং আমরা সরকারে আসার সাথে সাথেই অবকাঠামোগত উন্নয়ন করা, বিদ্যুৎ খাত থেকে শুরু করে সমস্ত খাতগুলিকে বেসরকারি খাতে উন্মুক্ত করে দেওয়া, বেসরকারি খাতে আরও শিল্প বাণিজ্য যত গড়ে উঠতে পারে সেই ব্যবস্থাটা নেওয়া এবং উৎসাহিত করা মানুষকে, সেই ব্যবস্থাটা আমরা নিই। ডিজিটাল বাংলাদেশ আজকে আমরা করেছি, তখন কেউ কম্পিউটার ব্যবহারই করতো না, টেলিফোন ছিল সব অ্যানালগ, কোনো ডিজিটাল টেলিফোনই ছিল না, ল্যান্ডফোন ছিল তাও আবার অ্যানালগ। আমরা সেই সময় ডিজিটাল টেলিফোন সিস্টেম করে দিই এবং বেসরকারি খাতে এই মোবাইল ফোন যাতে উন্মুক্ত হয় তার ব্যবস্থা করে দিই। প্রথম চোটে এই 3টা কোম্পানিকে আমরা দিয়ে দিই। আজকে যে টেলিভিশন, এতগুলি টেলিভিশন, বিভিন্ন ব্যবসা বাণিজ্য সব কিছু আমরা কিন্তু টেলিভিশন, রেডিও, বিমান, হেলিকপ্টার থেকে শুরু করে শিল্প কলকারখানা প্রত্যেকটা সেক্টরে বেসরকারি খাত যাতে সুযোগ পায় সেটাকে আমি উন্মুক্ত করে দিয়েছিলাম। ওই সময়টা করতে গেলে একটা অসুবিধা ছিল, অনেকে বাধা দিত, এমনকি আমাদের অনেক জ্ঞানী গুণী অর্থনীতিবিদরাও বাধা দিয়েছে। কিন্তু আমার কথা ছিল যে আমরা যদি বাণিজ্যবশত লক্ষ্মী, আমরা যদি ব্যবসা বাণিজ্যের দ্বার উন্মুক্ত না করি আর নিজের দেশে যদি আমরা শিল্প কারখানা গড়ে না তুলি তাহলে আমাদের দেশটা এগোবে কীভাবে। পাশাপাশি আমার আরেকটা যুক্তি ছিল যে দেশের ভিতরে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা। হ্যাঁ, আমরা রপ্তানি করি, আমরা রপ্তানি ট্রফি দিচ্ছি, এটাও ঠিক, কিন্তু সাথে এটাও মাথায় রাখতে হবে যে আমার দেশের মানুষের ক্রয় ক্ষমতা কতটুকু বাড়লো, আমাদের যে উৎপাদিত পণ্য সেটা আমি বাজারজাত শুধু দেশে কেন, বিদেশে কেন, আমার দেশেও যাতে করা যায় সেই ব্যবস্থাটাও আমাদের নিতে হবে। আজকে কিন্তু সেই পরিবর্তনটা এসেছে, এটা নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন। আপনাদের অনেকেরই পণ্য এখন সে গ্রাম পর্যায় পর্যন্ত চলে যায়, গ্রামেই বিক্রি হচ্ছে অনেক পণ্য। অর্থাৎ গ্রামের মানুষ, আমার প্রত্যেকটা প্রকল্প এবং নীতিমালা এটাই লক্ষ্য ছিল যে আমার নিজের দেশের মানুষের ক্রয় ক্ষমতা যেন বৃদ্ধি পায়, সেদিকে লক্ষ্য রেখে আজকে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এবং অর্থনীতি দিক থেকে আমরা সেই সময় যথেষ্ট স্বাবলম্বিতা অর্জন করি। বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন শুরু করি। বিদ্যুৎ উৎপাদন আমি পেয়েছিলাম 1600 মেগাওয়াট 96 সালে।
40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি, রিজার্ভ মাত্র $250 মিলিয়ন মতো ছিল, বলতে গেলে কিছুই না। সেই অবস্থায় যখন আমরা যাত্রা শুরু করি, ব্যাংক, বিমা সবকিছু আমি বেসরকারি খাতে করে দিই। যখন আমরা এটা বেসরকারি খাতে করতে অনেক সংস্থা, অনেক আন্তর্জাতিক সংস্থা, আর বিশেষ করে যে পদ্মা সেতু টাকা যে বন্ধ করেছিল তাদেরই বড়ই ছিল, সে বলতো এগুলি বেসরকারি খাতে দিয়ে কী হবে, আর এত ব্যাংক দিয়ে কি হবে, আপনাদের অর্থনীতি তো এতটুকু অর্থনীতি, তো এতগুলি দিয়ে কি হবে। আমার কথা ছিল আমাদের অর্থনীতি কি সবসময় এতটুকুই থাকবে, এটা কি কখনো বাড়বে না? এটা বাড়ার জন্যই তো আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা সেটাই চাই যে সেটা বৃদ্ধি পায়। আমরা 96 সালে যেমন প্রায় 4300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু করলাম 1600 থেকে, এবং আরও অনেকগুলি নতুন বিদ্যুৎ কেন্দ্র আমরা সেটা বাস্তবায়ন শুরু করেছিলাম। ঠিক সেইভাবে প্রত্যেকটা খাত যখন উন্মুক্ত করলাম, দুর্ভাগ্য যে 5 বছর ক্ষমতায় ছিলাম, যেটুকু কাজ করে গিয়েছিলাম, যেমন সাক্ষরতার হার 45% থেকে 65.5% বাড়ালাম, দারিদ্র্যের হার কমালাম, খাদ্য ঘাটতি 40 লক্ষ মেট্রিক টন পূর্ণ করে 26 লক্ষ মেট্রিক টন উদ্বৃত্ত খাদ্য 2001 সালে রেখে গিয়েছিলাম। সেইভাবে যখন রেখে গেলাম, পরে 9 বছর পরে সরকার এসে দেখি সেগুলি কিছুই অবশিষ্ট নাই। কারণ 2001 থেকে 2008 পর্যন্ত এদেশের মানুষের উপরে সেই জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট, হাওয়া ভবন, চাঁদাবাজি এই সব করে করেই এমন একটা অবস্থা ছিল, যার ফলে আবার ইমার্জেন্সি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অবস্থা আমাদের অতিক্রম করতে হয়েছে। যাক, জেল, জুলুম, অত্যাচার সবই সহ্য করেছি, এমনকি বিদেশে গিয়েছিলাম, দেশেও আসতে দেবে না, সে বাধাও পেয়েছিলাম, মার্ডার কেসও দিয়েছিল আমার বিরুদ্ধে। যেই আমি শুনেছি মার্ডার কেস দিচ্ছে, আমি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত দেশে আসব। যখন আমি আসতে গেছি তখন আমাকে বাধা দেওয়া হলো, সমস্ত এয়ারলাইন্সকে বলা হলো যে আমাকে যদি প্লেনে সিট দেয় সেই প্লেন ঢাকা এয়ারপোর্টে নামতে পারবে না। আমি বসে থাকিনি, আমি লড়াই করছি বিদেশে বসেই, এবং জোর করে একরকম ফিরে এসেছি, যেমন 81 সালে ফিরে এসেছিলাম। তো আমার কথা এটাই যে দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করাটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমি যখন 2009 সালে সরকার গঠন করি, তখন আমাদের জিডিপির পরিমাণ কত ছিল? মাত্র $102 বিলিয়ন। আজকে 15 বছর আমরা দেশ চালিয়েছি। 2013 সালে সেই জিডিপি আমরা $450 বিলিয়ন উন্নীত করতে সক্ষম হয়েছি। আমাদের প্রবৃদ্ধি 7.25% আমি উন্নীত করতে সক্ষম হয়েছি। যদিও কোভিডের ঠিক আগে আমরা 8 পয়েন্টে উঠতে সক্ষম হয়েছিলাম, কিন্তু কোভিড-19 অতিমারির কারণে অনেকটা আমরা পিছিয়ে যাই। এটা শুধু আমরা না, সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দেয়, যার ফলে আমাদেরও সেই ধাক্কাটা সামলাতে হচ্ছে, এখনও সামলাতে হচ্ছে। কারণ আপনারা ব্যবসা বাণিজ্য করেন, রপ্তানি করেন, আপনারা জানেন অনেক উন্নত দেশ, তাদের মানুষের ক্রয় ক্ষমতা অনেক কমে গেছে, তাদের কিন্তু ক্রয় ক্ষমতা কমে গেছে, চাহিদাও কমে গেছে। যখন কোভিড-19 অতিমারি এই ধরনের অবস্থা, অনেক দেশ কিন্তু আসলে তাদের রপ্তানি কমিয়ে, এবং তখন তো যোগাযোগও বন্ধ। তারপরেও যেহেতু অনেক দেশের সরকার প্রধান, তাদের সাথে আমার একটা ভালো পরিচয় ছিল, সকলকে অনুরোধ করেছিলাম যে কোনো মতে যেন এগুলি বাতিল না করে বা বন্ধ না করে দেয়। হ্যাঁ, তখন তো যোগাযোগ যেহেতু বন্ধ হয়তো যাবে না, কিন্তু তারপরেও যেন এটা না করে। বিশেষ করে আমরা ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য যাতে চালাতে পারেন, আমরা কিন্তু বিশেষ প্রণোদনা দিয়েছি সকলকে। এই প্রণোদনা শুধু না, মাত্র 4% সুদে ইন্টারেস্টে আমরা সবাইকে ঋণ নেওয়ার সুযোগ করে দিয়েছি। গার্মেন্টস শ্রমিক সহ শ্রমিক শ্রেণী, তাদের মজুরিটা আমরা সরকারের পক্ষ থেকে দিয়ে দিয়েছি। আর বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর মানুষ, একেবারে রিক্সার পিছনে যারা পেইন্টিং করে বা আমাদের সংস্কৃতিতে যারা যন্ত্রসঙ্গীত
অথবা যারা সাধারণ খেটে খাওয়া মানুষ এবং সেই সাথে মসজিদের ইমাম মুয়াজ্জিন থেকে শুরু করে বেসরকারি শিক্ষক থেকে শুরু করে এমন কোনো শ্রেণী ছিল না বাংলাদেশে যাদের খুঁজে বের করে প্রত্যেককে আমরা নগদ অর্থ সহায়তা দিই। আর তাছাড়া সাধারণ যারা দরিদ্র মানুষ তাদেরকে আমরা নগদ অর্থ সহায়তা দিই। সেখানে আমার ডিজিটাল ব্যবস্থাটা অত্যন্ত চমৎকারভাবে কাজে লাগে। আমরা মানে G2P, গভর্নমেন্ট টু পাবলিক, একটা টিপ দিলে আমি 50 লক্ষ মানুষের কাছে পৌঁছাতে পারি, তাদের সাহায্য করতে পারি, আর্থিক সহায়তা দিতে পারি। সেখানে আমরা হিসেব নিয়েছিলাম 35 লক্ষ লোক আমাদের কাছে আবেদন করেছিল, আমরা তাদেরকে সাহায্য করেছি। আমরা মুজিব বর্ষ উদযাপন করার সময় সিদ্ধান্ত নিলাম বাংলাদেশে কোনো মানুষ ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। এটা আমি আগেই শুরু করেছিলাম, কারণ এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পরপরই শুরু করেন যে ভূমিহীন মানুষের মাঝে খাস জমি বিতরণ এবং ঘরবাড়ি করে দেওয়া, কিন্তু সম্পূর্ণ তো করে যেতে পারেননি। আমি আসার পরে 96 সালে ব্যারাক হাউস করা শুরু করলাম। পরবর্তীতে যখন নয়ে আসলাম, আমরা এখন সবাইকে 2 কাঠা জমি এবং একটি করে ঘর, 2টি কামরা, একটা স্যানিটারি ল্যাট্রিন, একটা পাকের ঘর, সুপেয় পানি ব্যবস্থা, বিদ্যুৎ সব করে দিচ্ছি। আজকে একটা মানুষের যখন কিছুই ছিল না, রাস্তায় পড়ে থাকতে হতো, মানুষের কাছে দূর দূর ছাই শুনতে হতো, আজকে তারা ঘর পেয়েছে। এই ঘরটাই তারা কর্মসংস্থানের একটা ব্যবস্থা হয়ে গেছে। শুধু তাই না, আপনারা শুনলে খুশি হবেন যে তাদের অনেকে বেশ, তারা কিছু কেউ কাজ করে, ব্যবসা বাণিজ্য করে বা চাকরি করে। আমি যখন এটা ভিডিও কনফারেন্সিংয়ে উদ্বোধন করি, আমাকে যখন একজন বললেন যে আপা আমি একটা সেকেন্ড হ্যান্ড রেফ্রিজারেটর পেয়েছি, আমি কিনে নিয়েছি। ফ্রিজটা আমাকে দেখালো, আমি দেখলাম। আমাদের দেশের উৎপাদিতর জন্য ঘরে টেলিভিশনও অনেকের আছে, একটা টেলিভিশন ছোট কিনেও তারা লাগিয়েছে। এই যে মানুষটা একেবারে রাস্তায় পড়া, তার কোনো 1 পয়সা কামাই করা বা একটা থাকার জায়গা ছিল না, তাকে কিন্তু এইভাবে আমরা সহযোগিতা করেছি। আজকে 58টা জেলা ভূমিহীন গৃহহীন মুক্ত হয়েছে। ইনশাআল্লাহ মাত্র কয়েকদিনের মধ্যে আর মাত্র কয়েক হাজার দিলেই প্রত্যেকের একটা ঘর হবে। আর ঘর হওয়া মানে কি, আপনাদের উৎপাদিত পণ্য বাজারজাত করারও একটা সুযোগ সৃষ্টি হয়ে যায়। এবং গ্রামে রাস্তাঘাট, বিদ্যুৎ, সব ঘরে ঘরে বিদ্যুৎ সবই আমরা করে দিচ্ছি এই কারণে যে উন্নয়নটার জন্য সকলের হয়, সকলের না হলে তো হবে না। আর যে সমস্ত দেশ এখন আপনারা জানেন এই যুদ্ধে জড়িত হয়ে তাদেরও আর্থিক অবস্থা খারাপ, সেখানে ইনফ্লেশন অনেক বেশি। আমাদের এখন নতুন নতুন জায়গা খুঁজে বের করতে হবে। যারা রপ্তানি করেন, আমি সবসময় আগে বলেছি, একটা হচ্ছে রপ্তানি পণ্য, এই যে আপনার এক্সপোর্ট বাস্কেটটাকে বাড়াতে হবে, বহুমুখী করতে হবে। যে কোনো একটা বিষয়ের উপরে রপ্তানির জন্য নির্ভরশীল থাকা যায় না, কারণ একটা জিনিসের চাহিদা চিরদিন সমানভাবে থাকে না। সেটা মাথায় রেখে আমরা কোন কোন দেশে কি রপ্তানি করতে পারি, সেইভাবে আমাদের নিজেদেরই একটা অনুসন্ধান চালানো, সেইভাবে তাদের সাথে যোগাযোগ করা এবং সেই সুযোগটা করা। এই ক্ষেত্রে আমি কি করেছি, সেটা হলো আমি যখন বিদেশে যাই, কোনো এলাকায় যাই, আমি ওই অঞ্চলের সমস্ত অ্যাম্বাসাডারকে নিয়ে মিটিং করি। যেমন আমি ইংল্যান্ডে গেলাম, আমি ইউরোপের সবাই তাকে ডাকলাম। আমাদের যেটা নির্দেশ হচ্ছে যে এখনকার কূটনীতিটা হচ্ছে, এটা শুধু রাজনৈতিক না, এটা হবে ইকোনমিক, বাণিজ্যিক। কোন দেশে কোন মার্কেট আছে, কোন দেশে কি চাহিদা আছে, সেটা খুঁজে বের করা। তাদের কাছ থেকে আমরা কি পণ্য সস্তায় কিনতে পারি, আমরা কোন পণ্য রপ্তানি করতে পারি, সেইগুলি দেখা। এখন আমাদের ডিপ্লোমেসিটা হচ্ছে ইকোনমিক ডিপ্লোমেসি, সেইভাবেই কিন্তু আমার নির্দেশ দেওয়া আছে। আমরা ওইভাবেই আমাদের কাজ করে যাচ্ছি। আজকে আমাদের 2024-25 অর্থ বছরে আমরা 7,97,000 কোটি টাকার বাজেট দিয়েছি, অথচ 2009 সালেও বাজেট ছিল 68,000 কোটি টাকার। আমি যখন সরকার গঠন করি পেয়েছিলাম, অর্থাৎ 2008-09 মাত্র 68,000 কোটি টাকা ছিল। আর এই 15 বছরের মধ্যে
আমরা এখন 7,97,000 কোটি টাকার বাজেট দেওয়ার সক্ষমতা অর্জন করেছি। আমাদের 2023-24 অর্থ বছরের চেয়ে প্রায় 4.6% বেশি। আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচিও আমরা বৃদ্ধি করেছি, সেটা প্রায় 13 গুণ। রপ্তানি আয় বৃদ্ধি পেয়েছে 5 গুণ এবং রেমিটেন্সও এসেছে 6 গুণের বেশি। দারিদ্র্যের হার আমরা কমিয়ে এনেছি, যেটা 41.5 ছিল, এখন তা 18.6। যদি কোভিড-19 অতিমারি না হতো, আর যদি ইউক্রেন রাশিয়া যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন না হতো, বা আজকে যে গাজায় যেভাবে ইসরায়েলি আমাদের ওখানে ফিলিস্তিনিদের উপর যেভাবে গণহত্যা চালাচ্ছে, এই গণহত্যা যদি না হতো তাহলে সারা বিশ্বের অর্থনীতিটাও চালু থাকতো, আমরাও কিন্তু আরও আগে বাড়তে পারতাম। কিন্তু এই কারণেই অনেকটা বাধাগ্রস্ত হয়েছে। তারপরেও আমরা বলবো যে এর মধ্যে আমরা দারিদ্র্যের হার কমিয়েছি। অতি দারিদ্র্যের হার যেটা 25.6 ছিল, আমরা 25.1 ছিল, সেটা আমরা মাত্র 5.6 নামিয়ে এনেছি। ইনশাল্লাহ অতি দরিদ্র বলে বাংলাদেশে কেউ থাকবে না, এটা আমাদের সিদ্ধান্ত, মুজিব বর্ষের সিদ্ধান্ত। আমরা সেইভাবে কাজ করে যাচ্ছি। আজকে বিদ্যুৎ উৎপাদন, ঘরে ঘরে বিদ্যুৎ দিতে পারছি এবং রিনিউয়েবল এনার্জি আমরা সেটার উপরে জোর দিচ্ছি। আপনারা জানেন যে সোলার প্যানেল, বায়ুচালিত বিদ্যুৎ, অথবা নতুন আরেকটা আসছে হাইড্রোজেন বিদ্যুৎ, সেটার জন্য আমরা ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছি। এটা এখনও রিসার্চে আছে, যখনই আসবে আমরা সেটা কীভাবে গ্রহণ করব। এইভাবে আমাদের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আমরা বৃদ্ধি করছি। আমাদের অর্থনীতি এখন বিশ্বে 33তম অর্থনীতিতে উন্নীত হয়েছে। ইনশাআল্লাহ এটা আমরা সামনের দিকে আরও বড় অর্জন করতে পারবো বলে আমার বিশ্বাস। তবে আমরা কিন্তু প্রেক্ষিত পরিকল্পনা নিচ্ছি এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিচ্ছি। 2010 সাল থেকে 21 সাল পর্যন্ত যে প্রেক্ষিত পরিকল্পনা করেছিলাম, যে লক্ষ্য স্থির করেছিলাম, সেটা কিন্তু আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। স্বল্পোন্নত দেশ জাতির পিতা রেখে গিয়েছেন সে 1975 সালেই। আমরা সেখান থেকে 21 বছর, আমাদের 21 বছর, এরপরে গেল 8 বছর, এই 29 বছর কিন্তু এই দেশের মানুষের জীবনে কোনো উন্নতিও নেই, মানে পরিবর্তনও ছিল না। আওয়ামী লীগ সরকার আসার পর আজকে আমরা কিন্তু দেশটাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছি। আমাদের দেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী আমরা করতে পেরেছি। কাজে এই যে মাত্র 15 বছরের মধ্যে আমরা এই উন্নতিটা করতে পারলাম, এটা পরিকল্পিতভাবে কাজ করেছি বলেই সম্ভব। শুধু 20 সাল থেকে আমরা যাত্রা শুরু করব উন্নয়নশীল দেশ হিসেবে, যে কারণে আমরা বিভিন্ন দেশের সাথে আলোচনা করছি। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা থেকে শুরু করে বিভিন্নভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে এদের সঙ্গে আলোচনা করছি। পাশাপাশি আমি আপনাদের আরেকটা কথা বলবো, আসলে যুদ্ধে জড়িয়ে পড়ে ইউরোপিয়ান দেশগুলি বলেন, আমেরিকা বলেন, সব জায়গায় কিন্তু তাদের ইনফ্লেশন বেশি, অর্থনীতি কিন্তু খুব চাপের মধ্যে। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের জন্য নতুন সুযোগ আছে। আমরা মিডল ইস্ট, জিসিসি কান্ট্রি অর্থাৎ গালফ কান্ট্রি, আফ্রিকা, সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, ইস্ট এশিয়ান কান্ট্রিগুলি, ইস্ট ইউরোপের কান্ট্রিগুলি, এদের সাথে যত বেশি আমরা আমাদের যোগাযোগ রাখতে পারবো, আমাদের রপ্তানি বহুমুখীকরণ করতে পারবো। এই সুযোগটা আমাদের নিতে হবে। আমরা ইতিমধ্যে কাজ করছি, আমি মাঝে মাঝে প্রতিনিধিও পাঠাই এইসব জায়গায়। তা আমি এটাই আপনাদের বলবো যে আমাদের এই সব দেশের দিকে আরও বেশি আপনারা নজর দেন। কারণ যেসব দেশের দিকে এতদিন আমরা করতাম, তাদের বললাম তো আমি যে তাদের ক্রয় ক্ষমতাও কমে গেছে, দারিদ্র্যের হার বেড়ে গেছে, সেখানকার অবস্থা উপরে বোঝার উপায় নাই, উপরে তারা ফিটফাট, কিন্তু ভিতরে যে কি সেটা যারা থাকে তারা জানে। তো সেই জন্য আমাদের নতুন নতুন জায়গা এবং নতুন নতুন পণ্য খুঁজতে হবে। এবং আমরা শুধু ওই যে গার্মেন্টস উপরে নির্ভরশীল থাকবো কেন,
আমরা যদি মিডল ইস্ট বা অন্যান্য জায়গায় যাই, পাশাপাশি আরেকটা জিনিস, পণ্য যখন আমরা উৎপাদন করব, তার ডিজাইন, রং বা তার মানে এক একটা সময় কিন্তু এক একটা জিনিসের চল আসে, সেটার সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু আমাদের ফ্যাশন ডিজাইন এগুলিও পরিবর্তন করতে হবে। যার জন্য আপনারা জানেন যে একটা ফ্যাশন ডিজাইন এবং তথ্য প্রযুক্তি একটা ইউনিভার্সিটি যদিও বেসরকারি খাতেই করা হয়েছে, আমরা কিন্তু করে দিয়েছি, এটাও কিন্তু প্রয়োজন। এবং এক্ষেত্রে গবেষণা প্রয়োজন আছে, কোন দেশে আমাদের বাজার আমরা ঢুকতে পারবো, সেটা আমাদেরও সরকারের পক্ষ থেকে আমরা করব, কিন্তু ব্যবসায়ীদেরও কিন্তু নিজেদের পার্টনার নিজেদের খুঁজে নিতে হবে, সেই দিকেও আপনাদের নিজেদের দৃষ্টি দিতে হবে। সেই সাথে আমরা যা চাই যে আমাদের দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাব, নিজেদের উৎপাদন যেমন বাড়াবো, রপ্তানিও বাড়াবো, আবার দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়িয়ে তাদেরকে অর্থনৈতিকভাবে আমরা এগিয়ে যাব। শুধু সীমিত কয়েকটা দেশের মানে পণ্যের উপরে আমরা নির্ভরশীল থাকতে চাই না। এখন বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, আমরা আমাদের ছেলে মেয়েদের কিন্তু কম্পিউটার ট্রেনিং এবং কম্পিউটার সেই সাথে ইনকিউবেশন সেন্টার করে দিয়ে তাদেরকে ট্রেনিং করানো এবং কারিগরি শিক্ষাকে আমরা গুরুত্ব দিচ্ছি, ভোকেশনাল ট্রেনিংকে গুরুত্ব দিচ্ছি। চতুর্থ শিল্প বিপ্লবের সাথে যখন আসবে তখন তার সাথে তাল মিলিয়ে আমাদের জনশক্তি তৈরি করা, এটাও আমাদের জন্য প্রয়োজন। কি সেইভাবে উপযুক্ত জনশক্তি যাতে তৈরি হয় তার জন্য কিন্তু আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। আমরা স্টার্ট আপ প্রোগ্রাম করে আমাদের মানে এন্টারপ্রেনারশিপটা যেন আমাদের যুব সমাজ তারা এগিয়ে আসে। আমরা আজকে যখন আমি ট্রফি দিলাম, আমার খুব ভালো লাগলো যে অনেক ইয়াং ছেলে মেয়ে আমি দেখলাম যে বাবারা ব্যবসা করে গেছেন কিন্তু তারা ব্যবসাটা ধরে রেখেছে, ট্রফিটা হাতে তুলে নিল। কাজে এই যে হাতে তুলে নিল, এটাই আমি মনে একটা আশার আলো আমি দেখি যে না, বাংলাদেশটা এগিয়ে যাবে এবং বাংলাদেশ এই যুব সমাজরাই এগিয়ে নিয়ে যেতে পারবে। আর সেই যার জন্য আপনারা জানেন কোম্পানি আইন, আমরা কিন্তু যে ওয়ান ম্যান কোম্পানি করারও একটা ব্যবস্থা আমরা করে দিয়েছি, সে আইন আমরা করে দিয়েছি। আর সেই সাথে সাথে যারা শুরু করবে তাদেরকে কিভাবে আমরা সহযোগিতা দিতে পারি, সেই স্টার্ট আপ প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে আমরা দিচ্ছি। এসএমই ফাউন্ডেশনে মেয়েদের জন্য স্পেশাল ব্যবস্থা কিন্তু আমরা করে দিয়েছি। 100টা অর্থনৈতিক অঞ্চল, সেখানে কিন্তু যদি মেয়েরা চায় আলাদাভাবে সেখানে প্লট নিয়ে নিজের ব্যবসা বাণিজ্য করতে পারবে। কারণ আমি চাই সমান্তরালে আমাদের মেয়েরাও এগিয়ে আসুক, তারাও এই ব্যবসা বাণিজ্যে যুক্ত হোক এবং কাজ করুক, সেটাই আমরা চাই। সেভাবেই আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি আর বেশি সময় না নিয়ে এটুকু বলবো যে জাতিপিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, এই স্বাধীনতা কখনো ব্যর্থ হতে পারে না। এই স্বাধীনতার সুফল বাংলাদেশের মানুষের ঘরে আমরা পৌঁছে দেব এবং দেশের মানুষের জীবন মান উন্নত করা, এটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। আর সেই প্রতিজ্ঞা নিয়েই দেশে ফিরেছি এবং সেটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আজকে আমাদের বহু পণ্য বিদেশে কিন্তু অনেক চাহিদা। আফ্রিকান কান্ট্রিগুলিতে আমাদের অনেক ওষুধের দাম অনেক বেশি, তারপরে তারা খুব রংচঙে জিনিস পছন্দ করে। আমাদের সিরামিক যত বেশি কালারফুল হবে, রংচং হবে, তাদের কাছে বেশি আকর্ষণীয় হবে। পাশাপাশি আমাদের চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, পাটের জুট জিনোম আমরা আবিষ্কার করেছি। এই পাট থেকে বহু ধরনের পণ্য এখন তৈরি হয় এবং সব থেকে বড় কথা, এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এটা পরিবেশ বান্ধব একটি পণ্য। এখান থেকে যে পণ্যগুলি আমরা করব, আজকে যেহেতু পরিবেশ নিয়ে সব থেকে কথা ওঠে, কাজে এই পণ্যটা সব থেকে বেশি বাজারজাত করা সহজ। এবং পাট থেকে কিন্তু সব কী না তৈরি হয়, অনেক কিছুই তৈরি করা যায়, অত ডিটেলস বলতে চাই না, কিন্তু আমরা কিন্তু পারি এবং গবেষণা করে করে সেগুলি করা হচ্ছে। পাশাপাশি আমাদের হস্তশিল্প, মানুষ কিন্তু হস্তশিল্পের দিকে আকর্ষণ বেশি, কাজে হাতে তৈরি জিনিসের একটা আলাদা দাম সব জায়গায় আছে। আমি মাঝে মাঝে যখন গিফট দিই, এভাবে হিসাব করে করে দিই। আমাদের খাদ্য উৎপাদন, বাংলাদেশের মাটি সোনার মাটি, গবেষণা করলে সব কিছু করা যায়। এখন তো স্ট্রবেরিও আমরা উৎপাদন করি, আবার টিউলিপও উৎপাদন করা শুরু করেছি। কাজে এত দূর যদি আমরা পারি, তো আমাদের এই সোনার মাটি কেন পড়ে থাকবে? যত বেশি আমরা উৎপাদন বাড়াতে পারবো, আমাদের নিজের চাহিদা মিটিয়ে
সেগুলো বাকিটা প্রক্রিয়াজাত করে আমরা বিদেশে রপ্তানি করতে পারি। আর খাদ্য চাহিদা এটা কোনোদিন কমবে না, এটা সব বাড়বে, থাকবেই। কাজে সেদিকে লক্ষ্য রেখে খাদ্য প্রক্রিয়াজাত, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হিমায়িত মৎস্য, চিংড়ি সহ অন্যান্য মাছ, তারপরে আম সহ ফলমূল, এখন কিন্তু বহু ধরনের ফলমূল, আমাদের গবেষকরা কিন্তু বসে নেই। বিশেষ করে কৃষিতে আমি বলতে পারি যে গবেষণা একটা বিপ্লব ঘটে গেছে বাংলাদেশে। কাজে বহুমুখী পণ্য উৎপাদন হচ্ছে, সেগুলি কীভাবে প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করা যায় সে ব্যবস্থাটা নেওয়া। আর তাছাড়া সবচেয়ে বড় কথা, এখন ম্যানমেড ফাইবার, এটার চাহিদা বেড়ে গেছে। কাজে এই ম্যানমেড ফাইবারটাও আমরা তৈরি করে তার অ্যাপারেলসগুলি যেগুলি তৈরি করে সেগুলো আমরা রপ্তানি করতে পারি। কাজে এরকম তারপর যে সবচেয়ে বড় কথা ডিজিটাল ডিভাইস, আইসিটি সেক্টর, এখন আইসিটির চাহিদা সব থেকে বেশি। কাজে আমরা যদি ডিজিটাল ডিভাইসগুলি তৈরি করতে পারি, কারণ অলরেডি এর জন্য আমরা আইসিটি পার্ক করে দিয়েছি সারা বাংলাদেশে, সেখানে যত বেশি বিনিয়োগ হবে তত বেশি উৎপাদন বাড়বে এবং আমরা বিদেশেও রপ্তানি করতে পারবো। আর নিজেদেরও তো চাহিদা বেড়ে গেছে, আমাদের ছেলেমেয়েরা সবার হাতেই তো এখন ল্যাপটপ, কম্পিউটার সব কিছুই আছে, তারা ব্যবহার করতে পারছে। কাজে সেই দিকে আমাদের বেশি নজর দেওয়া উচিত। আমি বলবো আপনারা, অর্থাৎ কীভাবে আরও উৎপাদিত পণ্য আরও বেশি মানে ডাইভার্সিফাই করা যায়, আরও বেশি বহুমুখী করা যায়, সেদিকে সকলে একটু দৃষ্টি দেবেন, সেটাই আমি চাই। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি চাই যে আমাদের এই অর্থনীতি আজকে যে আমরা অন্তত এত বাধা বিঘ্নের পরেও এগিয়ে নিয়ে যেতে পারছি, এখানেও আপনাদের একটা বিরাট সহযোগিতা দরকার। কাজে আপনাদের যেটা চাহিদা আমরা সেটা পূরণ করব, কিন্তু আপনাদেরও কিন্তু দায়িত্ব আছে দেশের উপর, সেটা আপনাদের মাথায় রাখতে হবে। কারণ এখনকার সমাজে ব্যবসা বাণিজ্য বা শিল্প কলকারখানা এটাই হচ্ছে সমাজের মেরুদণ্ড, সব থেকে বেশি এটা যোগ্যতা পারে। আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া শিখেও আমরা সেইভাবে তৈরি করে দিচ্ছি এবং আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের প্রজন্মের পর প্রজন্ম তৈরি হবে এবং দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে, সেটাই আমরা চাই। আবারও যারা পুরস্কার পেয়েছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আমি আশা করি এবার কত 80 জন, 80টা দিলাম, 77, একজন তো 3টা 2টো করে নিয়েছে, সেটাও তো ঠিক আছে। আগামী জন্য আরও বেশি দিতে পারি সেই রকমভাবে তৈরি হন। সবাই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। জাতির পিতা চেয়েছেন শোষণমুক্ত, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা গড়তে। বর্তমান যুগ আধুনিক প্রযুক্তির যুগ, এই যে আমরা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি, এটার ভিত্তিটাও কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু করে গেছেন। সেই রাঙামাটি বেতবুনিয়াতে তিনি কিন্তু ভূ উপগ্রহ কেন্দ্র করে দিয়েছিলেন। কাজেই আজকে আমরা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। সেটা আমরা 2041 সালে বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ, ক্ষুধা দারিদ্র্যমুক্ত, স্মার্ট বাংলাদেশ, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট পপুলেশন, স্মার্ট সোসাইটি, সেইভাবে এই বাংলাদেশকে গড়ে তুলব, সেই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং 21-22 অর্থবছরে যারা ট্রফি পেয়েছেন তাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে দীর্ঘ সময় আমার বক্তব্য শোনার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।